পড়া নিব এবং জিজ্ঞেস করবে এটা কোন মাদ। মাদের অক্ষর তিনটা, আলিফা ও ইয়া। এই আলিফা ও ইয়াকে কেন্দ্র করেই মূলত মাদ গঠিত হয়। আর মাদ হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে বেসিক মাদ আর একটা হলো কি সেকেন্ডারি মাদ। বেসিক মাদ হলো মৌলিক মাদ, অর্থাৎ যে মাদের উপর ভিত্তি করে সেকেন্ডারি মাদ গঠিত হয়। তো বেসিক মাদ হচ্ছে এই আলিফ ওয়াও ইয়া, এইগুলোকে কেন্দ্র করেই কিন্তু বেসিক মাদ হয়। যেমন আলিফ মাদ কাকে বলে? আলিফকে কেন্দ্র করে আলিফ মাদ হয়, ওয়াওকে কেন্দ্র করে ওয়াও মাদ হয়, ইয়াকে কেন্দ্র করে ইয়া মাদ হয়। আলিফ মাদ কিভাবে হয়? আলিফ মাদ আলিফ মাদ হয় আলিফের ডাইনে কি হবে? হুম, জবর হবে। আসলে আলিফ কি জিনিস এটা একটু বলি, নতুন যদি কেউ থাকেন তাহলে ওই জন্য বলছি। আলিফ কাকে বলে? এই যে একটা স্ট্যান্ডিং লেটার, এইটাই কিন্তু আলিফ। কিন্তু এইটা যদি আবার এরপরে জবর দেন তাহলে এটা কিন্তু আর আলিফ থাকছে না। এটা জের দেন তাহলে আলিফ থাকছে না, এটার উপরে পেজ দেন তাহলে আলিফ থাকছে না। তখন কি হয়ে যাচ্ছে? তখন এগুলো কিন্তু হামজা হয়ে যাচ্ছে। তার মানে আলিফ হচ্ছে হরকত বিহীন যেটা, সেটা হলো কি আলিফ। তাহলে আলিফ মাদ কাকে বলে? আলিফের ডাইনের অক্ষরে কি থাকলে আলিফ মাদ হবে? জবর হলে। যেমন এখানে দেখেন হার উপরে জবর, আলিফটা কি খালি না? দেখতে পাচ্ছেন? তাহলে জবরের বামে আমরা বলি যে খালি আলিফ, আসলে আলিফটা কিন্তু এমনিতেই খালি, এটা হচ্ছে আলিফ মাদ। তাহলে ওয়াও মাদ কাকে বলে? ওয়াও সাকিন, তার ডাইনে কি থাকবে? পেশ। অথবা আমরা বলতে পারি পেশের বামে যজমালা ওয়াও। এরপর ইয়া মাদ কাকে বলে? ইয়া সাকিন, তার ডাইনে জের। অথবা আমরা বলতে পারি জেরের বামে যজমালা ইয়া। এটা হলো বেসিক মাদের একটা অংশ। বেসিক মাদ। এখন আলিফ মাদের সংক্ষিপ্ত মাদ কাকে বলে? আলিফ মাদের সংক্ষিপ্ত মাদ কি বলেন তো? কে বলতে খাড়া পারবেন? জবর। খাড়া জবর। যেমন দেখেন এখানে আলিফ মাদ, আলিফ মাদ ইজ ইকুয়াল টু হা এর উপরে খাড়া জবর, একই উচ্চারণ না? হা খাড়া জবর হা, আর হা আলিফ জবর হা। কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নাই। উচ্চারণেও পার্থক্য নাই, মাদের পরিমাণেও কোনো পার্থক্য নাই। এরপরে ওয়াও মাদের সেম, মানে সংক্ষিপ্ত মাদ কি? হা উল্টা পেশ হু। তাহলে এটাও হু, এটাও হু, মাদের পরিমাণ এবং সাউন্ডগত কোনো পার্থক্য নাই। এবার হা ইয়াজের হি, এটার সংক্ষিপ্ত মাদ কি? শর্ট ফর্ম হা খাড়াজের হি। তাহলে আমরা দেখলাম আলিফ মাদের সেম মাদ খাড়া জবর, ওয়াও মাদের সেম মাদ উল্টা পেশ, ইয়া মাদের সেম মাদ কি খাড়াজের। এই ছয়টাকে একত্রে কি বলা হয়? প্রাইমারি মাদ। বেসিক মাদ। বেসিক মাদ মানে কি মৌলিক মাদ। মৌলিক মাদ এই যে ছয়টা মাদ, এই ছয় মাদ ছাড়া সেকেন্ডারি মাদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। সবাই বুঝেছেন এবার? বেসিক মাদ ছাড়া সেকেন্ডারি মাদের কোনো কি নাই? অস্তিত্ব অস্তিত্ব। নাই। এবার আমরা চলে যাব সেকেন্ডারি মাদ। যেমন দেখেন, প্রথমে বলেন এটা কি মাদ? ওয়াও মাদ। ওয়াও মাদ। কারণ কি? ওয়াও সাকিন ডাইনে পেশ। এখন এখানে যদি একটা হামজা আসে তাহলে কি মাদ হবে? মুত্তাসিল। অ্যাটাচ মাদ, মুত্তাসিল। মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল বা চার আলিফ মাদ, মাদ্দে মুত্তাসিল বা চার আলিফ মাদ। তাহলে আমরা নিয়মটা কি বলবো? যে একই শব্দের মধ্যে, এটা একটা শব্দ,
একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে কি থাকবে? হামজা থাকবে। তাহলে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে যদি হামজা থাকে তাহলে তাকে কি মাদ বলা হবে? মাদ্দে হ্যাঁ, মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল হবে, তখন সেটা হবে মাদ্দে মুত্তাসিল। এখন যদি হামজাটা একই শব্দের মধ্যে না হয়ে ভিন্ন শব্দে হয়, যেমন মা, এটা কি মাদ? আলিফ মাদ। আলিফ মাদ। এখন এটা কি অক্ষর? হামজা। হামজা। এখন হামজাটা কি একই শব্দের মধ্যে আছে না ভিন্ন শব্দের শুরুতে আছে? ভিন্ন শব্দের ভিন্ন শুরুতে শব্দের শুরুতে তাহলে আছে। তখন এটা হবে মাদ্দে মুনফাসিল, অর্থাৎ তিন আলিফ মাদ। তখন কি হবে? মুত্তাসিল। তিন আলিফ মাদ। তিন আলিফ। তাহলে হামজাটা যদি একই শব্দে বেসিক মাদের পরে হয় তাহলে মুত্তাসিল চার আলিফ, আর হামজাটা যদি বেসিক মাদের পরে একই শব্দে না হয়ে বরং ভিন্ন শব্দের শুরুতে যদি হামজা হয় তাহলে সেটা হবে মাদ্দে মুনফাসিল। মুত্তাসিল। এটুক সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি উস্তাদ। আচ্ছা, এবার আমরা চলে যাব মাদ্দে উস্তাদ লাজিম। আরেকবার রিপিট করলে ভালো হয়। বলছি, মাদ্দে সেকেন্ডারি মাদের প্রথম প্রকার হলো মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল শব্দের অর্থ হলো সংযুক্ত। মুত্তাসিল অর্থ কি? সংযুক্ত। সংযুক্ত। কিসের সাথে কি সংযুক্ত? বেসিক মাদের সাথে হামজা সংযুক্ত। আর বেসিক মাদের সাথে হামজা সংযুক্তর ফরম্যাটটা কেমন? একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে কি হবে? হামজা হবে। আর মুনফাসিল যেটা, এটাকে বলা হয় বিযুক্ত মাদ। মুনফাসিলটাকে কি বলা হয়? বিযুক্ত মাদ। আর বিযুক্ত বলতে কি বোঝানো হয়? একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে আর দ্বিতীয় শব্দ শুরু হবে হামজা দিয়ে, তার মানে হামজাটা অ্যাটাচ হবে না, একই শব্দে হবে না, বরং বেসিক মাদ থাকবে এক শব্দের শেষে আর হামজাটা হবে কি দ্বিতীয় শব্দের শুরুতে। তাহলে সেটা হবে মাদ্দে মুনফাসিল বা তিন আলিফ মাদ। এবার ক্লিয়ার? জি। এবার আমরা চলে যাব মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম হচ্ছে বেসিক মাদের পরের অক্ষরে যদি তাসদিদ অথবা সাকিন থাকে। এখানে অক্ষরটা ব্যাপার না, ব্যাপারটা কি? হরকত। কি হরকত? সাকিন অথবা তাসদিদ। যেমন আমরা সূরা ফাতিহা শেষে কি বলি? ওয়াদ-দল্লিন। এখন বলেন দ শব্দটা কি মাদ? আলিফ মাদ। আলিফ মাদ। তাহলে আলিফ মাদের পরের অক্ষরে কি আছে? তাসদিদ আছে না একই শব্দে? জি উস্তাদ। তাসদিদ দেখতে পাচ্ছেন? জি জি, উস্তাদ। লামের উপরে। হ্যাঁ, লামের উপরে তাসদিদ আছে, তার মানে কি একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে তাসদিদ আছে, এই জন্য এটা মাদে লাজিম বা চার আলিফ মাদ। আবার আরেকটা আছে, যেমন দেখেন এটা কি হামজা খাড়া জবর কি হয়? হামজা খাড়া জবর কি হয়? এরপরে যদি লাম অক্ষরে সাকিন হয় তাহলে এটা কি মাদ হবে? লাজিম। এটাও মাদ্দে লাজিম। কারণ কি? খাড়া জবরটা তো বেসিক মাদ, আর জি খাড়া জবরের পরের অক্ষরে কি আছে? সাকিন আছে। তাহলে কি হবে? চার আলিফ মাদ্দে লাজিম। চার আলিফ মাদ হবে, এটাও মাদ্দে লাজিম হবে। সবাই বুঝেছেন এবার মাদ্দে লাজিম কি? জি। এইটাকে বলা হয় মাদ্দে লাজিম, হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম। এগুলোকে কি বলা হয়? শব্দের মধ্যে মাদ্দে লাজিম। এবার আমরা চলে যাব অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম। ভালো করে মনে রাখবেন, অক্ষরের উস্তাদ, মধ্যে। জি বলেন। উস্তাদ আমার একটা ছিল, অপিনিয়ন ছিল, মানে আমার এই আর কি, যে আমি একটু ইনফরমেশন দিতে চাচ্ছিলাম। আপনি যে এক্সাম্পল গুলো দিচ্ছেন, এই যে মাদ্দে লাজিম বা যে মাদ গুলো পড়াচ্ছেন, ওর সাথে সাথে যদি কিছু এক্সাম্পল দু একটা দিতেন তাহলে আমাদের জন্য মনে হয় একটু সুবিধা হতো, এক্সাম্পল তো বিশেষ দিয়েছি করে আমার। না, এর মধ্যে আমি এর মধ্যে পড়া নিব তো, এই নিয়মগুলোর মধ্যে পড়া নিব একটু পরেই। এমনি তো আচ্ছা, উদাহরণ একটা করে দিচ্ছি। এখন আমরা চলে যাব মাদ্দে লাজিম
হারফি বলে বা বর্ণের মধ্যে মাদ্দে লাজিম। একটা প্রশ্ন আসে না, বর্ণের মধ্যে আবার মাদ্দে লাজিম কিভাবে হয়? আচ্ছা, আমার এখানে মানে একটু শব্দ আসতেছে, তো আমি দরজাটা বন্ধ করে দিই। দেখেন, আমরা তো আহ, অনেক বাংলা, অনেক ইংরেজি অক্ষর উচ্চারণ করতে গেলে কয়টা অক্ষর লাগে জানেন? কোনোটা 3টা লাগে, কোনোটায় 2টা লাগে। যেমন আমি যদি এফ বলি, এফ, এফ ইংরেজি বর্ণ, এফ, এফ যদি আমি উচ্চারণ করতে চাই, এটা একটা অক্ষর, এটা কি এফ না? জি স্যার। এখন এফটাকে যদি আপনি ভেঙে উচ্চারণ করেন তাহলে কিভাবে বলবেন? ইএফ বলবেন অথবা এ এফ বলবেন, তাই তো? জি যেমন স্যার। এইচ, এইচ, এইচটাকে ভাঙলে কি হয়? ACE। এ সি ই। তার মানে অক্ষর কিন্তু একটা, এইচ, কিন্তু বানান করতে গেলে কয়টা অক্ষর লাগলো? 3টা এখানে লাগলো। 3টা অক্ষর লাগলো। আবার দেখেন, আপনি যদি বলেন জি, জি বলেন, জি কোনটা? জি মানে এইটা, জি এটা, ঠিক না? জি এটা স্যার। জি না? জি জি, পাশেরটা। হুম। পাশেরটা, এটা হলো জি। এখন জিটাকে যদি বানান করেন, আপনার হবে জেড ডাবল ই। ডাবল ই। তার মানে কি জি উচ্চারণ করতে কয়টা বর্ণ লাগলো? 3টা। 3টা। এবার আসি, আলিফ বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? 3টা। 3টা। আলিফ কয়টা অক্ষর লাগলো? 3টা। 3টা। এবার দেখেন, বা উচ্চারণ করতে গেলে কয়টা অক্ষর লাগে? 2টা লাগে, বা আলিফ জবর বা। বা। এবার দেখেন, জিম উচ্চারণ করতে গেলে কয়টা অক্ষর লাগে? 3টা। 3টা, জিম, ইয়া, মিম। মিম। এখন বলেন, জিম বানান করতে গেলে মাঝখানে কি মাদ? ইয়ামাত। ইয়া ইয়ামাত। মাদ। তাই আমরা মাদ্দে লাজিমের নিয়ম কি বলেছি? বেসিক মাদের পরের অক্ষরে সাকিন হলে সেটা কি মাদ হবে? লাজিম। মাদ্দে লাজিম হবে। তাহলে ইয়া মাদের পরের অক্ষরে মিমে সাকিন আছে না? জি জি স্যার। স্যার। তাহলে আমরা এখন কি মাদ করবো এটা? মাদ্দে লাজিম 4 আলিফ টান দিতে হবে প্রাইমারি মাঠটাকে। প্রাইমারি মাদে সেটা 4 আলিফ মাদ করতে হবে। যেমন এখন যদি আমি এটা জিম অক্ষর লিখি এখানে, তাহলে কয় আলিফ মাদ হবে? জিমটা বানান করতে গেলে 3টা অক্ষর জি। লাগতেছে, মাঝখানে বেসিক মাদ আছে, পরের অক্ষরে সাকিন আছে। এবার আমরা যাই সিন, সিন বানান করতে এটা তো সিন একটা অক্ষর, এটা বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? 3টা অক্ষর। 3টা। 3টা, সিন, ইয়া, ইয়াস। নুনের উপরে সাকিন, তাহলে কয়টা অক্ষর লাগলো? 3টা। 3টা। তাহলে এটাও কিন্তু মাদ্দে লাজিম। তাহলে আমি যদি এখন সিন বানান করতে চাই, এখানে মাদ্দে লাজিমের চিহ্ন দিতে হবে। কয় আলিফ মাদ? 4 আলিফ। 4 আলিফ মাদ। 4 আলিফ। যেমন দেখেন, এখন আমরা সূরা বাকারার শুরুতে পড়ি, সূরা বাকারার শুরুতে আমরা কি পড়ি? আলিফ লাম মিম। মিম। সূরা এখন কোরআন বের করেন, আলিফ কিন্তু খালি আছে, লামের উপরে 4 আলিফ মাদের চিহ্ন, মিমের উপরে 4 আলিফ মাদের চিহ্ন। এটার কারণ কি? প্রথমে আসে লাম, লাম বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? 3টা। 3টা। লাম আলিফ জবর লা, আর মিমের উপরে কি? সাকিন। তাহলে এটা কি সাকিন। হলো? আলিফ মাদের পরের অক্ষরে সাকিন। এবার সাকিন। মিম, মিম বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? মিম, 3টা। ইয়া, 3টা। সাকিন, মিম। আর মিমের উপরে সাকিন। তাহলে এখানে কয়টা হলো? 3টা। 3টা। তাহলে এই লামটাও মাদ্দে লাজিম, মিমটাও কি মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম। আমার কথা বুঝেছেন? যেমন ইয়াসিন, ইয়া, দেখবেন ইয়ার উপরে আছে খাড়া জবর, সিনের উপরে কয় আলিফ মাদ আছে? 4 আলিফ মাদ। কোরআন খুলে দেখেন। 4 আলিফ। তাহলে সিন বানান করতে গেলে কি কি বানান হবে? 3টা। 3টা অক্ষর লাগে। সিন, ইয়ার উপরে সাকিন, ইয়া মাদ, নুনের উপরে সাকিন, মাদ্দে লাজিম। এই যে মাদ্দে 4 আলিফ মাদের চিহ্ন দেওয়া হয়েছে কিন্তু এই কারণে,
বুঝেছেন এবার? আমাদের সুবিধার্থে চিহ্ন দিয়ে রাখছে আর কি করার আমাদের জন্য। সুবিধাতে চিহ্ন দিয়ে রেখেছে, কিন্তু আসলে যে একটা নিয়ম মনে রাখবেন, আরবি যে সমস্ত বর্ণ উচ্চারণ করতে গেলে তিনটা বর্ণের সাহায্য লাগে, মাঝের বর্ণে বেসিক মাদ থাকে, সেটাই হলো মাদ্দে লাজিম। কারণ লাস্ট আবার লেটারে সকল বর্ণে কিন্তু সাকিন থাকে, সব বর্ণে। আর মাঝখানে বর্ণে কি থাকে, কোনোটায় বেসিক মাদ থাকে, কোনোটা বেসিক মাদ থাকে না। যেমন আলিফ, আলিফ কিন্তু কোনো বেসিক মাদ নাই, ওই জন্য আলিফে কিন্তু কোনো মাদ হয় না। বুঝেছেন সবাই? যেমন জি দেখেন উস্তাদ। কফ, কফ কফ বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? কফ তিনটা। যেমন দেখেন, আপনি কোরআনে একটা সূরা শুরুতে আছে কফল কুরআনিল মাজিদ, এটা কফ দিয়ে একটা আয়াত। এখন এই কফটা চার আলিফ মাদ হলো কেন? কারণ হলো কফ বানান করতে গেলে কফ আলিফ জবর ক, আর ফায়ে কি হবে? সাকিন। তাহলে কি হলো? বেসিক মাদের পরের অক্ষরে কি হয়ে গেছে? সাকিন। সাকিন হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি জি উস্তাদ। যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে প্রশ্ন করতে দেরি করবেন না। ক্লিয়ার? আবার নুন একটা দেন স্যার, নুন। এবার উস্তাদ জি, দেখেন নুন। নুন, এই নুনটাও কিন্তু মাদ্দে লাজিম, কারণ নুন বানান করতে গেলে মাঝখানে একটা ওয়াও মাদ থাকতে হয়। নুন অপেশ, আর পরবর্তী নুনে কি জজম বা সাকিন। সাকিন। তাহলে কি হলো এবার? মাদ্দে লাজিম হয়ে গেল, ওয়াও মাদের পরে নুনে সাকিন। তাহলে এগুলো হচ্ছে সব মাদ্দে লাজিম। এবার আমরা আসি একটু আমাদের আহ, মাদ্দে মাদ্দে আরজি। মাদ্দে আরজি কাকে বলে? বেসিক উস্তাদ মাদের পরে। হুম। ওই আলিফ বাদে তিন অক্ষরের যতগুলো শব্দ উচ্চারণ আছে সবগুলোই মনে হয় তাহলে মাদ্দে লাজিম হবে। না না না, যেমন বা, তা, হুম। সা, এগুলো একালিফ মাদ, এগুলো মাদ্দে লাজিম হবে না। হা। হা। উস্তাদ না, তিন হা। অক্ষর। হ্যাঁ আলিফ বাদ দে তিন অক্ষর বিশিষ্ট শব্দ, তিন অক্ষর বিশিষ্ট হ্যাঁ হ্যাঁ, তিন অক্ষরগুলো অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে যদি মিম, শব্দ না অক্ষর, তিন অক্ষর বিশিষ্ট অক্ষর যেটা, অক্ষর অক্ষর। এর মাঝখানে যদি বেসিক মাদ থাকে তাহলে অবশ্যই সেটা মাদ্দে লাজিম হবে। একটাও বিপরীত হবে না। যেমন হিসাব করেন, জিম, তারপর হচ্ছে দাল, জাল, সিন, শিন, সদ, দদ, এগুলো সব মাদ্দে লাজিম। আইন, গইন, তারপরে কফ, লাম, মিম, নুন, বুঝতে পেরেছেন? এগুলো সব মাদ্দে লাজিম। জি, জি। ওস্তাদ জি, যে কটা একটু পড়াইলেন সেটা একটু রিভিশন, মানে ধরাধরি করলে রিভিশন হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি একটু আগাই আমি এখন ওই আমার যে কাছে সেই মনে হয়। আমরা যাচ্ছি সেখানে, আমরা সেইখানেই হুম। যাচ্ছি। এইখানে দেখেন, আমি জিজ্ঞেস করব যাকে, সেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে বলবেন হচ্ছে আমাদের আসাদ ভাই, আপনি বলবেন হলো এই যে মা আন, এটা কি মাদ? হুম, এটা হলো আপনার মাদ্দে আহ, মুনফাসিল, কি চার মুনফাসিল? আলিফ মাদ। মাদ্দে মুনফাসিল তো চার আলিফ না, মাদ্দে মুত্তাসিল চার আলিফ। মুত্তাসিল, হ্যাঁ, মুত্তাসিল চার আলিফ। একই শব্দে বেসিক মাদের পরে হামজা আছে। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে শব্দটা পড়েন তো, শব্দটা পড়েন তো, কিভাবে পড়তে হবে? দুআন, না, এটা পড়েন প্রথমটা, যেটা আপনি বলে দিছিলাম যে এটা, তারপরেরটা পড়েন। যা যা, জাযান হবে না, জাযান। যা যা আন, তাহলে জাযা কয় আলিফ মাদ করলেন? চার আলিফ। চার আলিফ, কারণ হচ্ছে এটা মাদ্দে কি মাদ? মাদে মুত্তাসিল। আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো আমাদের আবু তালেব ভাই, বলবেন
এই যে এইটা পড়েন তো, এটা আচ্ছা, এটা তো আহ, এটা কি মাদ পড়েন? এটা তো মা, তিন আলিফ মাদ হবে উস্তাদ, রহিম। থেমে গেলে তিন আলিফ হবে, কিন্তু মিলিয়ে পড়লে কয় আলিফ হবে? মিলিয়ে পড়লে এক আলিফ হবে, মানে ইয়া মাদ হবে, রহিম। মিলিয়ে পড়লে মাশা ও, এক আলিফ হবে, এক ইয়া আলিফ মাদ হবে, হবে। এক মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের আনোয়ার ভাই দুবাই। মিউট আছেন। জি উস্তাদ, আমি তো এখনো ধরতে পারতেছি না, আমার মাথা ঘুরপাক খাচ্ছে এই মাদে। আচ্ছা আপনি আচ্ছা, চেষ্টা করেন, দেখবেন এমনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। ভুল হইলেই চেষ্টা দেখা করলে যাবে যে অফিস। এমনিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ। কিন্তু বলেন। আপনার পড়া যেটা শুনছি, আমি ওখানে আমার সব মাথা গুলাই গেছে। অসুবিধা তাই নেই। ওখানে মাথা গুলাই ফেলেছেন আগেই? হ্যাঁ হ্যাঁ, ওইখানে গুলাইছে, এই জন্যই তো ভয় তাহলে তো লাগতেছে। আপনাকে আরো বেশি করে ধরতে হবে, যাতে হ্যাঁ, গন্ডগোলটা ঠিক আছে। গন্ডগোল গন্ডগোল বেশি। হুম। আহ, আচ্ছা, তারপরে হলো আম, 84 পেজে যাইতে পারেন ওস্তাদ জি। 84, 84 তো না, 85। 85। আচ্ছা, এখানে এখানে আমরা থাকতে পারি। এটা হচ্ছে 81। ও আচ্ছা, এটার সাথে তো ওটা আবার ইংলিশ আচ্ছা, এটা, এরপরে হ্যাঁ। এরপরে বলবেন আমাদের জসিম ভাই, বলেন এই যে প্রথম শব্দটা একটু পড়েন। জসিম ভাই মিউট আছেন। ওস্তাদ জি, যেটা আমার সামনে আছে এটা পরিষ্কার। পরিষ্কার বোঝা যাচ্ছে না? জানু। নুন মাদ হবে না, জান, এটা কি মাদ বলেন তো? যা মধ্যে মুত্তাসিল। কেন মুত্তাসিল হবে, তার কারণ কি? বেসিক মাদের পরে তাসদিদ। বেসিক মাদের পরে বেশ। তাসদিদ বা সাকিন থাকলে সেটা কি মাদ হয়? বেসিক মাদের পরে তাসদিদ বা সাকিন থাকলে সেটা কি মাদ হয়? মাদ্দে লাজিম হয় না? মধ্যে মাদ্দে লাজিম। লাজিম। হ্যাঁ, বেসিক মাদের পরে তাসদিদ বা সাকিন থাকলে সেটা মাদ্দে লাজিম হয়। আর হামজার বুঝছেন? ব্যাপারে আসলে ওটা হচ্ছে মুত্তাসিল নাইলে আর যদি মুনফাসিল। হামজা হয় একই শব্দের মধ্যে তাহলে মুত্তাসিল, আর হামজাটা যদি ভিন্ন শব্দ হয় তাহলে সেটা কি হবে? মুনফাসিল। 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 সেটা কি হবে? মুনফাসিল। মুনফাসিল। বুঝতে পেরেছেন? জি। হুম। তাহলে এটা কি হবে? যা। আর এখানে কিন্তু নুনের উপরে আমরা যদি পড়ি নাই, একটু বলে রাখি, নুন এবং মিমে তাসদিদ থাকলে সেটা ওয়াজিব গুন্না হয়। তাহলে কি হবে? জান্নুন। ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে বলবেন আমাদের মখলেসুর রহমান ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। কোনটা করব উস্তাদ? এই যে স্ক্রিনে যেটা দেখাচ্ছে, তারপরেরটা, এটা পড়েন, সার্কেল করা যেটা, সার্কেল। জান, ওটা না, তারপরেরটা। আল, আনা, আল, আনা, আল কি মাদ এটা? আল, আল না, আল করলে এটা তো তিন হবে না, আলিফ মাদ। আল মাদ হবে। জি, আলিফের উপরে খাড়া জবর আছে দেখেন। আলিফের উপরে খাড়া যাবে। আলিফের উপরে খাড়া যাব, তারপরে লামে সাকিন, তাহলে এটা কি মাদ হবে?
এটা মাদ্দে লাজিম। আরে বাবা মাশাআল্লাহ, কিভাবে হলো জিনিসটা? ওই যে সুকুন আছে, কিসের পরে? যে খাড়া জবরের পরে সুকুন আছে, কালা জবর আলিফের বলে কথা নাই, বেসিক মাদের পরে। বেসিক মাদ্দের পরে সুকুন আছে। হ্যাঁ, একই শব্দের মধ্যে তা বেসিক মাদের উচ্চারণটা পরে। একটু আরেকবার ঠিক করে নেন ওস্তাদ। কোনটা? এইটাই উচ্চারণটা তো ঠিক হয়নি, আরেকবার ট্রাই আচ্ছা, করতে হবে। সেটা কিভাবে ঠিক করতে হবে বলেন? আল আনা। আল কয় আলিফ মাদ হবে? মাশাআল্লাহ। 4 আলিফ মাদ হবে। জি। আচ্ছা, এরপরের পরবর্তী শব্দটা পড়বেন হলো আমাদের রবিউল আওয়াল ভাই। এটা উচ্চারণ হবে আতুহাজুন্না, হুম, আতুহাজুন্নি। নি নি মাদ হবে আবার। আতুহাজুন্নি। এখন দেখেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এখন দেখেন এখানে এই যে এখানে কি কি মাদ আছে সবাই খেয়াল করি আমরা। এখানে মাদ আছে, মাদ্দে লাজিম আছে। কোনটা? এই যে জিমের ওখানে তাসদিদ আছে বেসিক মাদের পরে, এই জিমের ওখানে হাজ, হাজ। তাসদিদ। আর তারপরে আর জুন, এটা কি মাদ? এখানে আবার ওয়াও মাদ আছে, ওয়াও মাদের পরে এখানে গুন্না আছে। গুন্না হচ্ছে ওয়াজিব না না, গুন্না। গুণনা না, এখানে এটা আরেকটা তাজদিদ আছে। তাসদিদ আছে। এখানেও ওই মাদ্দে লাজিম এবং এই গুন্না সহকারে উচ্চারণ, এবং শেষে একটা ইয়ামাদ আছে। এই তো মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বুঝতে পেরেছেন? সবাই বুঝেছেন? জি। জি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মাদ্দে লাজিমটা তো এখানে দেখতেছি অনেক উদাহরণ, এরপর আমরা দেখি আরো আছে এখানে এই পাশে। এখানে এবার পড়বেন হলো জহুরুল হক খান ভাই। জি, কোনটা বলো হুজুর বলেন। আপনি বলবেন, এখান থেকে পড়েন এই যে ওকে ওকে, ঠিক আছে। বিসমিল্লাহ। ইবতিগা। এখানে মাশাআল্লাহ। এখানে এখানে কি কি নিয়ম আছে? এখানে প্রথমে তো ইবে আছে বা কলকলা, তারপরে গয়নের উপরে মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মুত্তাসিল কিভাবে হলো? এটা হচ্ছে গয়নের উপর আলিফ মাদ, এরপরে একই শব্দের মধ্যে হামজা আছে এরপরে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে বলবেন আহ এরপরে বলবেন হচ্ছে আবু তালেব ভাই বলেন, এটা পড়বেন এইটা। আ আমান্না। আমান্না। উস্তাদ শোনা যাচ্ছে? আবার পড়বো। হ্যাঁ, পড়েন। আমান্না। তো এখানে এখানে কি কি নিয়ম আছে? এখানে হলো প্রথম আলিফের উপরে আরা জবর থাকায় আলিফ মাদ হয়েছে, এবং নুন, নুনের উপর তাসদিদ থাকায় ওয়াজিব গুন্না, এবং নুনের পরে আলিফ থাকায়, জবরের উপরে আলিফ থাকায় আবার হলো আলিফ মাদ হয়েছে নুনের। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমরা কিন্তু মোটামুটি মাঠটাকে
আয়ত্ত করতে পেরেছি বলে আমার কাছে মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, এইবার দেখেন, এখানে দেখেন আমরা এত সময় যে মাদ্দে লাজিম গুলোর কথা বলছিলাম অক্ষরের মধ্যে, এখানে কিন্তু সেই ধরনের, এখানে দেখেন অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম, কারণ কি দেখেন সব নিচে উচ্চারণ করে দেখিয়ে দিয়েছে। সদ বানান করতে গেলে কি লাগে বানান, এই যে দেখেন সদের বানান হচ্ছে এইটা, কফের বানান কি এইটা, নুনের বানান এইটা। অর্থাৎ অক্ষর হলেই কিন্তু আবার মাদ্দে লাজিম হবে না, এটা মনে রাখতে হবে। যেমন ত সিন, এখানে তটা তো মাদ্দে লাজিম না, সিনটা মাদ্দে লাজিম। ইয়াসিন, এখানে ইয়াটা মাদ্দে লাজিম না, কিন্তু মাদ্দে লাজিম কোনটা, সিন। তো হা, এখানে দুইটা খাড়া জবর, এটা কিন্তু মাদ্দে লাজিম না একটাও। সবাই বুঝেছেন না এবার? জি। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব দুইটা, আজকে একটা সহজ জিনিস পড়াবো, যেহেতু আমরা তাজবিদে অনেক সময় আমরা নিয়েছি। নতুন যারা আছেন তাদের জন্য বলছি, আমরা পড়বো হচ্ছে ওয়াজিব গুন্না। একটা সূত্র মনে রাখবেন যে মিমে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব। নুনে মিমে তাজদিদ গুন্না করা কি ওয়াজিব। এখন নুনের উপরে যদি এরকম তাজদিদ থাকে তাহলে এটা গুন্না করতে হবে, এটা ওয়াজিব। মিমের উপরে যদি এরকম তাজদিদ থাকে তাহলে এটা গুন্না করা কি ওয়াজিব। ওয়াজিব। আমরা এই নিয়মটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো, এবং পড়া নিয়মগুলো আপনারা দেখবেন কত পৃষ্ঠা আছে, এটা আব্দুল মতিন ভাই বলে দিবেন, তাহলে ওনারা এটা পড়ে আসবে। তবে আমি কিছু শব্দ দুই একটা দেখাবো, তাহলে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। এখন কত পৃষ্ঠা আছে এটা ওয়াজিব গুন্নাটা? এইটা তো এইখানকার পেজে আছে নর্মাল বাংলা, এটা 81, তার মানে আপনার এখানে আর একটু আগে হবে, 81। এই জায়গায় 81। আচ্ছা, 81, 81। আপনার আরো আগে হবে ওস্তাদজি। আচ্ছা, দেখতেছি, দেখি ওটা কোন নিয়মের আগে পরে ছিল। তো আরো উপরে হবে, 81 হলে তো আরো না উপরে না, হবে। আরো উপরে আছে। এইখানে এরপরে হবে এবার। এইখানে দেখেন, এই যে খেয়াল এইখানে। করেন, সবাই একটু খেয়াল করি আমরা। এখানে দেখেন নুনের উপরে তাজদিদ গুন্না করা কি ওয়াজিব। 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 তাহলে এটা কিভাবে ওয়াজিব। পড়তে হবে, আন, আন- কি করতে হবে, আন, আন্না। তারপরে কি ইন, আরেকটা ওয়া ইন, এগুলো নুন। এবার দেখেন মিম, দেখেন লাম, লাম, এই যে লাম্মা, এখানে কিন্তু কি হচ্ছে গুন্না হচ্ছে, ঠিক না? লাম্মা ওয়া আম্মা, খেয়াল করেছেন সবাই? জি। কুন, প্রথমে গুন্না, তারপরে হরকতের উচ্চারণ। তাজদিদ কিন্তু কখনো একা একা ব্যবহার হয় না, এর সাথে আরেকটা কি থাকে, নাইলে জবর, নাইলে জের, নাইলে পেশ, কোনো একটা কিছু থাকবে। তাহলে ওই জবরদের পেশটা পড়বো পরে, কি এর আগে কি করতে হবে, গুন্না করতে হবে। আমরা চলে যাচ্ছি তার পরবর্তী পড়াতে।